আসসালামাইকুম। আমরা এই মুহূর্তে আসছি মহসিন ভাইয়ের সাথে কথা বলতে। মহসিন ভাই আমার খুবই একজন প্রিয় লোক এবং খুবই সম্মানিত এবং সিঙ্গাপুরে ওয়েস্ট এস্টাবলিশড হার্ড ওয়ার্কিং অ্যান্ড ভেরি অনেস্ট পারসন। ওনার কাছ থেকে আমরা জানতে চেষ্টা করবো এজ এ সেফটি অফিসার এবং এক্স সেফটি ম্যানেজার হিসাবে ওয়ার্কপ্লেস স্ট্রেস এবং যে মেন্টাল হেলথ সেটা কিভাবে নতুন যারা সিঙ্গাপুরে আছে তারা কিভাবে মেন্টাল স্ট্রেসটাকে ম্যানেজ করতে পারবে। মহসিন ভাই প্লিজ। ওকে, থ্যাংক ইউ মেজবা। মেজবা আমার খুবই ক্লোজ ফ্রেন্ড এবং সে আমাদের ছোটো ভাইয়ের মতো। তো ও যখন এই সমস্যাগুলো নিয়ে ডিল করছে, তো তাতে আমার যে বিশ্বাস, আমি ওদের সঙ্গে ধরেন আজকে 15 বছর 16 বছর ধরে ওই ওয়ার্কার্সদের নিয়ে কাজ করেছি আর কি সাইডে। তাতে আমি যেটা বুঝি যে তাদের যে স্ট্রেসটা, আমরা প্রথমে তাদের দেখতে হবে যে আমার যে অ্যানালিসিস, তাদের দেখছি যে তাদের স্ট্রেসটা এইখানটায়, তাদের যে চাওয়া এবং তাদের যে যোগ্যতা এর সঙ্গে মিলছে না, কিন্তু তারা ওই ধরনের লাইফ লিড করতে যাচ্ছে যে সেই যোগ্যতাটা তাদের নেই। সেই যোগ্যতা কোত্থেকে আসবে? সেই যোগ্যতার জন্য দায়ী যে দেশ থেকে আসছে সেই দেশের সরকার বা তাদের পরিকাঠামো সেই দেশের। এবং এখানে যখন আসছে তারা ওই পরিকাঠামো থেকে হয়েছে কি ওদের যোগ্যতার বাইরে তাদের চাওয়াটা বেশি হয়ে গেছে। তো তাতে দেশের যে পরিকাঠামো, তাতে অ্যাকচুয়ালি যেমন বাংলাদেশের যে আমি উদাহরণ দিই, বাংলাদেশে সুন্দর পরিকাঠামো রয়েছে, কিন্তু সেই পরিকাঠামোটা কাজে লাগায় না। তারা ওইটাকে বাইপাস করে দালালের মাধ্যমে এখানে চলে আসছে, লিগালি চলে আসছে, এবং তাদের যে বেসিক যে জ্ঞানটা থাকার কথা ছিল সেটা থাকে না। অথচ এই ছেলেপিলেগুলোই যদি ওখানে যেমন 2 বছরের টেট কোর্স আছে, বিভিন্ন রকম শর্ট কোর্স আছে, এবং তাদের অ্যাকচুয়ালি যদি শিখে আসে টেকনিক্যাল এডুকেশন, হ্যাঁ তাদের, এবং এটা সেই 1948 সাল থেকেই আছে। কিন্তু ভারত থেকে যখন বাংলাদেশ কেটে আসে তখন থেকেই আছে। ওখান থেকে ওরা যদি করে, তার ওখান থেকে ওরা ডিপ্লোমা যেতে পারতো। তাদেরকে কেউ কোনো গাইডেন্স নেই তাদের দেশে, ডিপ্লোমা থেকে তারা ডিগ্রি করতে পারত। এবং এই যে একটা অনলাইনে যে একটা পরিকাঠামো ছিল, সেই পরিকাঠামোটা বাইপাস করে দালালের মাধ্যমে তারা সিঙ্গাপুরে চলে আসছে, এসে স্বপ্ন দেখছে আমরা এত টাকা কামাবো। কিন্তু যখন এখানে দেখছে সারা বিশ্বের অন্য দেশ থেকে যারা আসছে তারা দক্ষতা নিয়ে আসছে, আর এরা অদক্ষ হিসেবে এখানে আসার পরে এবং তাদের বেসিক যোগ্যতা না থাকার কারণে তারা একটা বিশাল দুশ্চিন্তায় পড়ে যাচ্ছে। এবং এটাকে কাটানোর আমরা যারা, যখন তারা এসিএস বলে একটা পরীক্ষা আছে সিঙ্গাপুরে, সেটার মাধ্যমে যেতেই হবে। তো সেখানে আমরা যারা শিক্ষক, আমরা জাস্ট ফেনাডল খাবার, মাথা যন্ত্রণা ফেনাডল খাও, এরকম একটা ওষুধ দিই আমরা। তো আমরা বলি কি তোমরা চিন্তা করো না, এই করো না, তা করো না, তাদেরকে আমাদের হেল্প করার চেষ্টা করি। কিন্তু আসলে এটা ঠিক সঠিক না। এবং আমাদের সিঙ্গাপুর গভর্নমেন্টেরও দায়িত্ব রয়েছে যে কোন ধরনের ছেলেপেলে তারা নিচ্ছে। অ্যাটলিস্ট আমার মনে হয় মাধ্যমিক পাস করে আসা, অ্যাটলিস্ট ভালো পড়তে জানে, লিখতে জানে, এরকম ছেলেপেলেকে ওখানকে ইন্টারভিউ নিয়ে আসে। তারা অদক্ষ হোক, নিয়ে আসে একটা গ্রুপ। সেকেন্ড গ্রুপ তারা নিয়ে আসতে পারে, তারপরে এখানে এসে দক্ষতা অর্জন করলো এই প্রথম গ্রুপটা। দ্বিতীয় গ্রুপ যারা সেমি স্কিল, মানে কিছু তারা জানে, 2 মাস 6 মাসের অভিজ্ঞতা আছে, তাদেরকেও নিয়ে আসা যায়। যেহেতু বাংলাদেশে পরিকাঠামো আছে, যদি বাংলাদেশ গভর্নমেন্ট বা ওখানকে যে এনজিও যারা আছে বা যারা, তাদেরকে যদি উৎসাহিত করে ওই ছেলেপিলেগুলোকে ট্রেড কোর্সে ভর্তি করিয়ে, ডিপ্লোমা না করে ট্রেড কোর্স 2 ইয়ার্স যে ট্রেড কোর্স আছে কারিগরি শিক্ষা বোর্ডের আন্ডারে, সেটাও যদি তারা করে আসতো, তাও এখানে এসে একটা ভ্যালু পেত না, তারা কিছু কাজ বুঝতো। এবং এখানে অন্য যে পরীক্ষাগুলো আছে, এখানে ম্যান্ডেটরি যে পরীক্ষাগুলো আছে, এসিএস ওটা করতে পারতো, তারপরে বিসিএসএস করতে পারতো, করে তারা আপগ্রেডিং করতে না। মহসিন ভাই, আমি যেটা বুঝি যে যারা এসিএসে একটু ডিফিকাল্টিস ফেস করতেছে, তারা যদি চেষ্টা করে, তারা যদি বইগুলো কি পড়ে, অন্য যে এক্সপিরিয়েন্স যারা আছে তাদের সাথে কথা বলে, এবং ধীরে ধীরে তারা অবশ্যই পাস করতে পারবে। দ্যার ইজ নো অবস্ট্রাকল প্রবলেম যে তাদের স্ট্রেস কিভাবে তারা ম্যানেজ করতে পারে। যে এসেই তারা কাজটা সহজভাবে বুঝতে পারতেছে না, বা কাজটা করতে গেলে তাদের সমস্যা হচ্ছে, বা তাদের বিভিন্ন দেনা বা অন্যান্য জিনিস যে বাইন্ডিংসগুলি তারা বাংলাদেশে তৈরি করে আসছে, সেইগুলি তারা কীভাবে ওভারকাম করতে পারে সিঙ্গাপুরে, বিশেষ করে নতুন যারা। আমি আগেই বলেছি, এখনও বলছি যে তারা প্রথমে এখানে আসার আগে তাদেরকে কেউ না কেউ তাদেরকে গাইড করবে যে তোমরা এইভাবে না যেয়ে দালালের খপ্পরে না পড়ে এখানে এসে, তারা হয়তো কাজ পাচ্ছে ঠিকই,
কিন্তু তারা যেটা চাচ্ছিল সেটা হচ্ছে না। আর এখানকার যে সিঙ্গাপুরের যে স্ট্যান্ডার্ড কাঠামো, হ্যাঁ, যে কাঠামো, এই কাঠামোর মধ্যে দিয়ে যেতে হবে, এটা বাইপাস করার কোনো উপায় নেই। তাতে তারা হচ্ছে কি, ওখানে দালালের কাছে আমরা যে শুনছি ছাত্রদের কাছ থেকে 10 লাখ 15 লাখ টাকা তারা নিচ্ছে, যারা জমি জায়গা বিক্রি করে ওদেরকে দিচ্ছে, এখানে এসে তারা কাজ পাচ্ছে, এটা সঠিক। কিন্তু সে তারপরে যে ফার্দার ইমপ্রুভমেন্ট বা এই যে সিঙ্গাপুরের কাঠামোটাকে মেনে সেটা পাস করে সাইডে ঢুকতে গেলে এগুলো লাগবেই, সেগুলো তারা করতে পারছে না, ফেল করছে সেখানে। তখন তারা যে মনিটারি যে যারা একটা জুয়ার মতোই বলি আমরা, যে 15 লক্ষ টাকা দিয়ে আমি আসছি, কিন্তু আমার ম্যাট্রিক নেই, আমি বাংলা পড়তে পারি না, আমি ইংরেজি পড়তে পারি না, বুঝতে পারি না, তাছাড়া আমার তারও সর্বোপরি আমার দক্ষতাও নেই। দক্ষতা না থাকলেও অসুবিধা নেই সিঙ্গাপুরে, কিন্তু তোমার লিখতে পড়তে জানাটা খুবই ইম্পর্টেন্ট। তারপরে এখানে এসে সময় নিয়ে এসে দক্ষতা অর্জন করতে পারে, তো দক্ষতা অর্জন করে সে আপগ্রেড করতে পারে। কিন্তু যদি বেসিক এডুকেশনটা না থাকে, লিখতে পারা, পড়তে পারা, এটাই না থাকে, আমরা যারা এখানে ওদের শেখাই, তাদের শেখাতে গেলেও আমাদের সমস্যা। যারা এসেই পড়েছে এখন তো আর কিছু করার নেই। এই ক্ষেত্রে আমার অ্যাডভাইস হবে, তারা হয়তো বা ইউটিউব দেখে তারা বাংলাটা আবার শিখতে পারে বা ইংলিশটা শিখতে পারে। হ্যাঁ, এটা করতে পারে। আর রিক্রিয়েশনের জন্য তারা হয়তো বা সামাজিক যোগাযোগ মাধ্যমে ফ্যামিলির সাথে যোগাযোগ রাখতে পারে। 40টা শব্দ তারা যদি মনে করে, তাদেরকে এটাকে এনকারেজ করি, আমরা সাধারণত করি, কিন্তু সমস্ত আমরা যারা ইনভলভ আছি শিক্ষার সঙ্গে, তাদেরকে বলতে পারি তোমরা 39 শব্দ 365 দিনে বছর, তাহলে আমরা যদি 365 দিন ভাগ দিই, যদি দেখি তারা সত্যি কাজের পরে তারা এসে বাংলাটা শিখছে, হ্যাঁ বাংলা শিখছে। আর একটা আছে, আর এখানকার যে প্রশ্ন উত্তর এমন যে প্রশ্নগুলো সেট করছে তারা সিঙ্গাপুরের স্ট্যান্ডার্ডে সেট করছে। তারা তো জানছে না যে তার ব্যাকগ্রাউন্ড এই, তার ব্যাকগ্রাউন্ড নলেজ এই, তাদের ভাষাগত জ্ঞান নেই, তার লেখার জ্ঞান নেই, বা কথা বলার যে সেইগুলো নেই। তো তারা জানছে যে এগুলো আছে। আমি বলবো মহসিন ভাই, যারা নতুন আছে তারা হোপলেস হলে চলবে না, অবশ্যই চেষ্টা করতে হবে। চেষ্টা মানুষ সব কিছুই পারে, আমি যেটা বিশ্বাস করি। 2 নম্বর হলো, সিঙ্গাপুর গভর্নমেন্ট কিন্তু ফরেন ওয়ার্কারদের জন্য, যারা ইন্ডিয়া, বাংলাদেশ বা অন্যান্য কান্ট্রি থেকে সিঙ্গাপুরে এসে কাজ করতেছে, তাদের স্ট্রেস রিলিভ করার জন্য বিভিন্ন মাইগ্রেট ওয়ার্কার রিক্রিয়েশন সেন্টার খুলেছে, যেখানে আপনার খেলাধুলার বিভিন্ন ব্যবস্থা আছে। আপনি ফুটবল খেলতে পারেন, ক্রিকেট খেলতে পারেন, ব্যাডমিন্টন খেলতে পারেন, বিভিন্ন ধরনের। ইভেন তো তারা গান বাজনার বিভিন্ন অ্যারেঞ্জমেন্ট করতেছে। আমি মনে করি যারা আপনারা নতুন আছেন, তারা বিভিন্ন এই ধরনের অ্যাক্টিভিটির সাথে যত বেশি পারেন এনগেজ থাকতে চেষ্টা করবেন। আর স্ট্রেস বেশি নেবেন না। স্ট্রেস এমন একটা জিনিস, অতিরিক্ত মেন্টাল স্ট্রেসে মানুষ অনেক সময় সামাজিক ভারসাম্য হারাইতে পারে। এবং আশা করি আমি আপনারা অবশ্যই আপনাদের স্ট্রেসটাকে খুব তাড়াতাড়ি করতে পারবেন। এছাড়া কি মহসিন ভাই আপনি আরও কিছু বলতে চান এই বিষয়ে? না, আমি বলতে চাই কি, তাদেরকে যারা স্ট্রেস না ফিল করে, যেহেতু অলরেডি তারা এসে গেছে, এখন তাদের কিছু করার নেই, তাদেরকে আমরা সান্ত্বনা দেবো এবং তাদেরকে পথ দেখাবো। এবং মেজবা তুমি যেটা বললে যে মাইগ্রেট ওয়ার্কারদের, এখানে বিভিন্ন রকম সিঙ্গাপুরের ফ্যাসিলিটি রয়েছে, সেখানে তারা সময় ব্যয় করতে করে, তারপরে তাদেরকে সবচেয়ে বড় কথা হচ্ছে তাদেরকে অক্ষর জ্ঞানটা খুব দ্রুত শিখতে হবে, তাতে বিভিন্ন পরীক্ষাগুলোর ক্ষেত্রে তাদের ভালো হবে। 2 নম্বর হলো, তারা আরেকটা জিনিস করতে পারে, বাংলাদেশ থেকে তারা বিভিন্ন বই আনতে পারে, এনে লেখাপড়া করতে পারে, এবং এটা সম্ভব, খুবই ইজি। কবি নজরুল কিন্তু তার বড় কোনো শিক্ষাগত সার্টিফিকেট নেই, কিন্তু সে কিন্তু আমাদের থেকে অনেক জ্ঞানী। কেমন ভাবে সে হয়েছে? সে প্রচুর লেখাপড়া, একাডেমিক না হোক, কিন্তু তার অন্যভাবে সে নলেজ আছে। সবাইকে একাডেমিতে আসতে। কাইয়ুম ভাই কি কিছু বলতে চান এই বিষয়ে? আমি জাস্ট একটা বিষয় বলতে চাই, বিশেষ করে যারা নতুন আসছে সিঙ্গাপুরে, সো আসার পরে যেটা হয়, মানে মেন্টালি স্ট্রেস অনেক থাকে, যেটাকে মানে মেন্টাল হেলথ বলা হয়। সো এটা নিয়ে বিভিন্ন সংস্থা এই বিষয়ে কথা বলে। সো যারা নতুন আসার পরে যেন তাদের ফ্যামিলির সাথে সবসময় যোগাযোগ রাখার চেষ্টা করে, যেটা একটু আগে আপনি যেটা বললেন, সিঙ্গাপুরে বাংলাদেশে যে অনেক সংস্থা আছে, হ্যাঁ, এদের সাথে যেন যোগাযোগ করে, তাদের সাথে যেন কানেক্টেড হয়। সো বিভিন্নভাবে তার মেন্টাল মানে ডিস্ট্রেসগুলো সে রিলিফ হবে, বিভিন্ন সংস্থার সাথে ইনভলভ হবে। হ্যাঁ, যেমন কমিউনিটি সার্ভিস আছে, বিভিন্ন ধরনের আছে। আমি তাই মনে করি যে কানেক্টিভিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট মানুষের জীবনে। আমিন ভাই কি কিছু অ্যাড করতে চান, যারা নতুন আছে তাদের মেন্টাল স্ট্রেস কীভাবে তারা করতে পারে?
ওকে, মেন্টাল স্ট্রেস এখানে বলতে আমি একটা জিনিস বলবো, যারা নতুন আসবেন, যারা বাংলাদেশ থেকে নতুন যারা আসবেন, তাদের তিনটা জিনিস সবসময়ের জন্য মনে রাখতে হবে। নাম্বার 1, ইনহাউস রুলস রেগুলেশন। সিঙ্গাপুরের ইনহাউস রুলস রেগুলেশন আপনারা জানতে পারবেন যখন আপনারা কোনো কোর্সে অ্যাটেন্ড করবেন। লেটসে আপনি এভারসেফ একাডেমির একটা কোর্সে অ্যাটেন্ড করলেন, AWCS অর ওয়ার্কপ্লেস সেফটি অ্যান্ড হেলথ ইন কনস্ট্রাকশন সাইট। তো এটা যখন আপনি অ্যাটেন্ড করবেন তখন এই ইনহাউস রুলস রেগুলেশনগুলো জানবেন। 2 নাম্বার, পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট, PPE, এটা সম্পর্কে জানতে হবে আপনাকে। অনেকে আপনারা জানেন না, কিন্তু এটা সম্পর্কে জানতে হবে এবং এই সম্পর্কে আপনার জ্ঞান করে তারপর আপনাকে যাবেন। শ্রদ্ধা করতে হবে, তা পড়তে হবে সবসময়। 3 নাম্বার, SWP। অনেকে আমরা জানি না SWP কী জিনিস। SWP, সেভ ওয়ার্কিং প্রসিডিওর্স। আপনি যে কাজটা করবেন, আমি সবসময় একটা কথা বলি, SWP মানে সেভ ওয়ার্কিং প্রসিডিওর্সটা যখন আপনি কাজটা করবেন তখন অবশ্যই আপনি সেভ ওয়ার্কিং প্রসিডিওর্স অনুযায়ী কাজটা করবেন, দেখেন আপনার জীবনে সব কিছুই সহজ হয়ে যাবে। আরও আমি 3টা জিনিস অ্যাড করতে চাই। এটা WSS ওয়ার্কপ্লেস সেফটি অ্যান্ড হেলথ অ্যান্ড মিনিস্ট্রি অফ মেন পাওয়ার অনেক আগেই এটা ইমপ্লিমেন্ট করছে, কিন্তু আমরা অনেকেই জানি না। আমি যখন কোনো ট্রেনিং করাই বা কোনোখানে আমি যখন কোনো বক্তব্য দেই, কোনো সেমিনারে আমি যখন কোনো কিছু অ্যাড করি, তখন এই 3টা জিনিস আমি সবাইকে জিজ্ঞেস করি এবং ইভেন ম্যানেজার লেভেল তারা বলতে পারে না। নাম্বার 1 ইজ LTD। সো LTD 1 2 3। সো L, লুক। যখন আপনি কোনো কাজ করবেন, আপনার কিন্তু দৈনন্দিন জীবনে এই কাজটা আপনার সারা অ্যাপ্লাই করতে পারেন। L, লুক। T, থিঙ্ক। What I doing? হ্যাঁ, চেষ্টা করতে হবে, দেখতে হবে, চিন্তা করতে হবে। আর ডি মানে হচ্ছে আপনি করবেন কাজটা, কিভাবে করবেন। এটা কিন্তু আপনার মেন্টাল স্ট্রেসের মধ্যে চলে আসবে, তখন কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। এটা আপনি সব ক্ষেত্রে এই জিনিসটা আপনি এই থিওরিটা কাজে লাগাতে পারেন। তো ধন্যবাদ Thank you, সবাইকে। খুবই মূল্যবান কথা শুনলাম আমিন ভাইয়ের কাছ থেকে। আসলে আমি 3 মহারথীর সাথে কথা বললাম, আমিন ভাই এবং মহসিন ভাই এবং আমাদের কাইয়ুম ভাই। আমি আশা করি যারা নতুন আছেন তারা অবশ্যই তাদের উপদেশগুলি শুনে আপনার জীবন সুন্দর করে সাজাবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন সিঙ্গাপুরে, এই কামনাই করি। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।